শোভার এমন জড়বস্তুর মতো ব্যবহার তামিমেরও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভিতর থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে আসে দুজন ওয়ার্ড বয়। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় সুভাকে। তামিম হুইল চেয়ারে সুভাকে না বসিয়ে নিজে কোলে করে নিয়ে যায় তাকে। ইমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখেই তামিমের রাগ বেড়ে যায়। মহিলা ডাক্তার নাই? তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতেই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি হলেও পাবনায় ভর্তি করে দিয়ে আসবো। তামিম বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছিলেন বিষয়টি এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স ওয়ার্ড বয়ও দৌড় শুরু করেন। যে যাকে পারছে কল করে আসতে বলছে, কিন্তু রাত বেশি হওয়ায় খুব সহজে কেউ ফোন ধরল না। আবার যারা যারা ধরেছে তারা তারা দৌড়ের উপরে আছেন। ডাক্তার না, পুরো হসপিটাল স্টাফেরই ঘাম ছুটে যায় তামিম সরকারের হুমকিতে। তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। আর এখন যখন সামনে দাঁড়িয়ে তখন তো পরিস্থিতি আরো ভয়াবহ। সুভাকে বেডে বসিয়ে তার সামনে চেয়ার পেতে বসে তামিম। সুভা তখনও একদম বরফের মতো ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তামিম এক পলকে তাকিয়েছিল তার রাতপরি দিকে। চোখের পলক ফেলল কিনা একমাত্র তামিমই জানে। দিন দিন সুভার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলছিল। যেই তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ে মানুষের জন্য পাগলামো করে বেড়াচ্ছে। বিষয়টি সত্যি অবিশ্বাস্য। তামিম বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভিতরে। ভাই, তামিমও ভ্রুকুচকে তাকায় মানিকের দিকে। ভাই, হসপিটালের সামনে রেসিং চলতেছে, একটার পর একটা গাড়ি ভিতরে ঢুকতেছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরো 1 মিনিট বাকি আছে। তামিম তার রিভলভারটি বের করে ট্রিগারে টান দিতেই ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পায়। 15 মিনিট পার হওয়ার আগেই 17 জন লেডি ডাক্তার ছুটে আসে। কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা 5জনই তারা কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা তারা 5জনই ভিতরে ঢুকে পড়ে, আর বাকিরা বাইরে। তামিম এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিন্ত হয় যে নারী ডাক্তারই এসেছে। তারপর ধীর গলায় বলে, যত যত্নে দেখবেন মনে রাখবেন, এমপি তামিম সরকারের বউয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে বলে। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে মাথা নাড়েন। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুভার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার, পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাঁফ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তামিম ভিতরে ঢুকতেই লক্ষ্য করে সুভার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তামিম চোয়াল শক্ত করে সামনে তাকায়। এমন কি আছে যেটা দেখে তার রাতপুরি ভয় পেয়ে গেছে? কিন্তু পরক্ষণেই তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। সুবা ইঞ্জেকশন দেখে তার চোখ বড় বড় করে ফেলে ভয়ে। তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আরেকটি ছোট ইঞ্জেকশন আনতে। তামিম সুভার মাথায় হাত বুলিয়ে দেয়। ভয় পেলে আমাকে দেখে পাও, আর অন্য কিছুকে দেখে নয়। সুভা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। সুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয়। আগে আমার হাতে ইঞ্জেকশন পুশ করেন, ব্যথা কেমন লাগে আমি দেখবো আগে। কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করেন। তামিম সুভার দিকে তাকিয়ে বলে, একটুও ব্যথা নেই শোভা, আরামসে নাও, চোখ বন্ধ করো। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখ চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবের সাইডে শক্ত করে ধরে। তামিম হালকা হাসি দেয়। এভাবেই তুমি আমাকে ধরে থাকো শোভা, আর ছাইরো না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুভা। তামিম নিজেই নিজের মনে মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা, আবার শক্তির চূড়ান্ত রূপ। প্রায় মাঝরাতে তামিম সুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকে। সবার অঙ্গ মিলে, মাগার হাড়টা তো মিলে না। আরে, আমার 3বার এইচএসসি ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র, এই অঙ্গ সেই অঙ্গ না।
তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। কিসের অঙ্গ মিলে না তোর? ভাই, যেখানে আপনি চাপাতি রামদা দিয়ে চলেন সেখানে আপনার ইঞ্জেকশনের জায়গায় ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়। তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করছি। ওহ, 5 জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিছু বলে না। আজকাল তামিম কেমন একটা রাগও করে না। সুভার নাম তার সামনে নিলেই রাগ গলে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে সুভার ছবিগুলো দেখতে থাকে। মাদকের নেশার থেকেও বড় হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছে রে শুভা। তামিম সুভার ছবিতে ডিপলি চুমু খায় আর বুকের উপরে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জ্বরটা একটু বেশি বেড়ে যায় সুভা, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুভা না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমোচ্ছিল, কিন্তু সুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তামিমের। তামিম সুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে, কিন্তু সে চাইলেও সুভাকে দেখতে যেতে এখন পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশ নেশা তার উপরে যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে। তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর সুভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয়। শিকদার বাড়ি। সুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানি পট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5-6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় সুভার মা। আপনারা উপরে? সুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি হয়নি। ডাক্তার আর নার্সদের এমন ইমেচিওর ব্যবহার দেখে একটু অবাক হলেও সুভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে সেহেতু সুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বুঝাই যায়। সুভার মা আর 7-5 না ভেবে উপরে উঠে যায় দরজা লাগিয়ে। উপরে উঠে সুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। সুভার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায়, বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সবকিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। সুভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার বড়সড় ধাক্কা খায় সুভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাডাম, স্যার পাঠিয়েছে। সুভার বাবা? ম্যাডাম, ভিতরে রাখি, এইগুলো বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সবকিছু নিচে রেখে চলে যায় লোকগুলো, আর সুভার মা ফোন নিয়ে সুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেন না, হয়তো খুব বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো এটাতে একটু চিন্তায় পড়ে তার মা। হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে তার পছন্দের সবকিছু। সুভার মা সবকিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, আর উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দেখে সুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে সুভার আতঙ্ক লেগেই থাকে। সুভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তামিমের। সুভা দেখেও কল ধরে না, খুব চিন্তায় পড়ে যায় সে। এত লোকের মাঝে কল ধরবে কিনা। পরক্ষণেই সবার ফোনে টেক্সট আর নোটিফিকেশন ভিজে ওঠে একসাথে। সবাই টেক্সট সেন্ড করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সুভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছিল। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের, আর সকলে বারান্দায় চলে যায়। সুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। সুভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস নাই কেন? সুভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই করেছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে সুভা একটু অবাক হয়। অসুস্থ তাই কিছু বললাম না। পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসবো। তামিমের ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় পায় সুভা। সরি, আর এমন হবে না। সুভার মুখে প্রথমবার সরি শুনে
তামিমের রাগ গলে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয়। সুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। সুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। রাত 12:45। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। সুভার বাবাও একটু লেট করে ফিরে বাসায়। অধিক কাজের চাপ দেখায়। সুভার মা সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে। সুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায়। সুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সুভা। ঘুমের ঘোরে হঠাৎ সুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে সুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে সুভা। চিৎকার দিতে যেও দেয় না। তামিম নিজের মতো তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলেই বসায়। সুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পোড়া বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায় আর একদম মাঝে যেয়ে বেঞ্চে বসে পড়ে সুভাকে ধরে। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে তার রাত পড়ি। কিছু খাবে? সুভা মাথা নেড়ে না বোঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য, রাতপুরি। তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ সুভার ভিতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকের রাতটা আমার সাথে থাকো রাতপুরি। তামিম জড়িয়ে ধরে সুভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসে আমরা বিয়ে করবো রাতপুরি। তোমাকে ছাড়া একটি সেকেন্ডও 1 বছরের সমান। সুভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায়। তার তো এটা ভেবেই ভালো লাগছে তামিম কয়দিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাতপুরি। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম সুভাকে তার কোলে বসিয়ে ওইভাবেই জড়িয়ে ধরে রাখলো। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনে তীব্র বাসনাগুলোও যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভা। সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটল বলে। তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনলো। বিয়েটা করা উচিত ছিল রাতপুরি। তামিমের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন তাল বেতাল কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো, আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিতেই ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব, আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকে প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরো কাছে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলা না, তাই প্রেমিকাকে নিয়ে হাঁটতে হচ্ছে। তামিমেরও যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই তামিম সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বুঝায়। ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়তো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা সুভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার উপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভিতরে। সুভা। তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পিছনে তাকাতে দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ জোরালো হওয়ার থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল সুভার, আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। সুভার চোখে মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতায় ঢুকে পড়ে। তামিম সুভার ছাতার ভিতরে ঢোকাতে 2 হাতে শক্ত করে ধরে ছাতাটি সুভা, আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজে ঠোঁট বসিয়ে দেয়।
আচমকা এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান্ডি আরো শক্ত করে চেপে ধরে, আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চ পাণ্ডব একজন আরেকজনের চোখ হাত দিয়ে ঢেকে ফেলেন। ওহো, এটা আমি কি দেখলাম রে শালার ভাইয়ার। চুপ কর বেটা, তুই কিন্তু দেহস নাই। সাকিব বা মায়ের ঠিক কইছে, তুই কিছু দেখছস নাই? আমরাও দেখি নাই ভাই যে ভাবিরে চুম্মা দিছে। চুপ কর বেটা, তুই কিছু দেহস নাই। আরে টাকলাম অফিস, ভাবির ছাতার রং যে কালার মানিকের মতো কালা, এটাও তো দেখি নাই। তুই আমারে আবার কালা কইলি ভোটকা রাফিক। মনিকা, ঠিক কইছস। বালের ডার্লিং, তুমি আমার বেটা লুচ্চা চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটুও পিছনে ফিরে তাকায়নি সে। আর সুভাও তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে, আর তার পঞ্চ পাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহির হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে। দেখো ভাই, মুসকে মুসকে হাসতেছে। সাকিবের কথা তামিমেরও কান অব্দি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবে রে সাকিব? ভাই আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আর কইতাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময়ে এক একজন তামিমের সাথে যুক্ত হয়। তারপর থেকে খান বাড়িতেই থাকে তারা। 5 জনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনকে সবসময় অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেকদিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা 5 জনই তামিমের নিজের ভাইয়ের সমান। পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চ পাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুভাকে ছোট্ট একটি টেক্সট করেছিল বটে। তামিম লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। প্রায় প্রতিটি মুহূর্ত তার উপরে নজরদারি, সে ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয়। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন একরকম আনন্দেই ভরিয়ে তোলে সুভাকে। এভাবে 2 দিন কেটে যায়। তামিম সুভার থেকে আলাদা। উফ, কি শান্তি! সুভা নিজের মন মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেয়েই তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগানও তুলবে না, আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না। এভাবেই 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম, আর গ্যালারিতে ঢুকে সুভার ছবি বের করে। কোথায় পাবো বল? কোনখানে তুই? তামিম সুভার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুভাকে তামিম। তারপর সুভার ছবিতে চুমু খায় তামিম। ঠিক তক্ষণই সাকিব আসে তামিমের পিছনে। কি খাইতেছেন ভাই? তোর 40 আর খানা। তামিমের তার রাতপরীর ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তক্ষণই বাকি 4 জন চলে আসে। উফ, কষ্ট। 4 দিন পর কলেজ ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই। তাই একই রঙের শাড়ি পরে সকলে, আর সুভাকে জোর করে। সুভা অনেক নানা করেও শেষে রাজি হয়ে যায়। আর কি করার আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের। তাই সুভাও রাজি হয়ে যায়। কাজল, লিপস্টিক, একটু সাজে হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যে ছিল না তামিম, কারণ সে তো এখন অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজ সুভাকে এমনভাবে কেউ দেখেনি। তাই শাড়ি পরিহিত সুভাকে দেখে সবার নজর পড়ে তার উপরে। সুভাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে। তামিমের রাতপরি যেন আজ রঙিন পরীর রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা সুভা এবং তার বান্ধবীদের পিছনে লাগে, আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। এই কেউ নজর দিবি না, এই চিকনি আমার। সুভার দিকে আঙ্গুল তাক করে একজন বখাটে কথাগুলো বলতে থাকে। বাহ, শাড়িতে একদম মাখন। একজন ছেলেকে আর পেরে ওঠে না, সে হুট করে এগিয়ে এসে সুভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। বাতাসের গতি ভেদ করে একটি উড়ন্ত চাপাতি এসে ছেলেটির হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে টলিয়ে পড়ে ছেলেটি।
রক্তের ছিটেফোঁটা এসে সুভার শাড়ি আর মুখে লাগে। সুভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় আর আতঙ্ক বাসা বাঁধে সুভার মনে। ভয়ে ভয়ে সামনে তাকায় সে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি, আরেক হাতে ব্রাউন মোটা সিগারেট টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চ পাণ্ডব, নিঃশব্দ কিন্তু চোখে তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্র এক মুহূর্তের মধ্যে ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে, আর সুভা ভয়ে ঢোক গিলতে শুরু করে। তামিম সুভাকে ঠিক দেখলো কি দেখলো না বোঝা গেল না, কিন্তু আজকে যে আরশিনগর আবার রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার হাত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে। তামিম বাইক নিয়ে ছুটতেই চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল, আর ছেলেগুলো নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তামিম যাকেই সামনে পেয়েছে তারই চাপাতি দিয়ে মাথা আলাদা করে দিয়েছে, কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চ থানায়। সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চ খানায়। মাটির নিচে শুকনোভাবে তৈরি মানুষদের পরপারে পাঠানোর আঁটোসাঁটো ঘরটি মূলত রঙ্গমঞ্চ খানা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চের প্রতিটি দেওয়ালে দেওয়ালে লেখা, না কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র কতটা নির্দয় এটা রঙ্গমঞ্চের প্রতিটি দেওয়াল সাক্ষী। তামিম চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে সিগারেট টানতে থাকে, আর সামনে ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না, এক তার আহ্বানের অপমান, দুই তার পছন্দের জিনিসে অন্যের নজর। তামিম উঠে দাঁড়িয়ে আড়মোড়া দেয় শরীরে। সাকিব, এই লন ভাই। সাকিবকে ডাকা মাত্র সাকিব তামিমের হাতে গোল্ডেন চাপাতিটি তুলে দেয়। তামিমকে চাপাতি হাতে দেখিয়ে ভয়ে আত্মা বের হয়ে যায় ছেলেটির। যা বেলা বিস্কিট খা। তামিম চাপাতি হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর ঘাড় ঘুরিয়ে ছাপিয়ে পড়ে ছেলেটির উপরে। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম। এই মাহির, সিগারেট দে। তামিম এক হাতে চাপাতি তার কাঁধে রাখে আর অন্য হাত দিয়ে একের পর এক ফু দিতে থাকে সিগারেটে। যাকে দেখার পারমিশন কাউকে দেয়নি তাকে এই কুত্তার বাচ্চা ছুঁইতে গেছিল, কি সাহস ভাবা যায়? অবশিষ্ট সিগারেটে ফু দিয়ে তামিম সেই টুকরো করা লাশের খুলিতে সজোরে লাথি মারে। ওর হিসাব শেষ, আরেকজনেরটা বাকি। গাড়ি বের কর। সন্ধ্যা 6টা, তামিমের চেম্বার। তামিমের লোকেরা সুভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয় দরজা। সুভা অনেকবার দরজা ধাক্কা দেয় কিন্তু কেউ খুলে না। তামিমের করা নির্দেশ সে না আসা অবধি দরজা যেন না খোলা হয়। সুভা রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে সুভার কানে। ভয়ে আরো জড়সড় হয় সে। দরজা খুলে ভিতরে ঢুকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে আছে, চোখে আগুন। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরো বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তামিম এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে, আর সুভা ভয়ে একটু পিছিয়ে যায়, কিন্তু পিছনে সোফা থাকায় পেছাতেই পড়ে যায় সে। তামিম ধীরে ধীরে এগিয়ে আসে। সুভার পা থেকে মাথা অবধি শুকনোভাবে পরক করে তামিম। শরীর দেখানোর কি খুব শক্ত? তামিম এক ঝটকা দিয়ে সুভার হাত ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে। তুই জানিস না তুই আমার? বল, জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজের গলা ছাড়ানোর, কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুটির মতো হাতের শক্তি কিছুই না। টপ টপ করে পানি পড়তে থাকে সুভার চোখ দিয়ে। পড়েছিলাম অবাধ্য হতে না, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দিব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না। সুভা খুব কান্নাকাটি শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তেই থাকে। তামিম টেবিলে হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায়। রাত 8টা। পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। হাতের অনেকটা অংশ পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমের দিকে চোখ যায় তার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে, তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে।
তামিম বসতেই সুভা ভয়ে নড়ে চড়ে ওঠে একটু। তামিম সুন্দর মতো সুভার ব্যান্ডেজ করা হাতটি ধরে। জ্বলা কমেছে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। কিন্তু আমার তো কমেনি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সুভার দিকে, তারপর খুব জোরে জড়িয়ে ধরে সুভাকে। তামিম রাগে এতটাই জোরে ধরে যে সুভা নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম সুভাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা সুভা? কেন? শুদ্ধ ব্যান্ডেজ করা হাতে চাপ পড়তেই ব্যথায় ঠুকরে ওঠে সুভা, কিন্তু সেদিকে তামিমের কোনো ধ্যান নেই। ঠিক তখনই সুভার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হাসপাতালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ, চোখে ভয়, শরীর থরথর করে কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা, তামিম সরকার, যার ভয়ে আট দিকে আসি। সকল বয়সের লোকেরা মাথা উঁচু করতে পারে না, সেই তাদের মেয়ের পাশে। সুভার মা বাবা আসতেই তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে সুভার মা বাবা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সালামের উত্তর দিবেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। মেয়ের জামাইকে কেউ স্যার বলে? বাবা বলেন, সুন্দর লাগে শুনতে। তামিমের কথা শুনে সুভার মা বাবা ভয়ে শুকনো ঢোক গিলে। তামিম উঠে সুভার মা বাবার সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার বা জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দেবেন, রানী করে রাখবো। আশা করি না করবেন না। আমার আবার না শব্দটা পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছু বুঝতে পারে না। তামিম উঠে সামনের দিকে পা বাড়িয়েও আবার পিছনে ঘুরে তাকায়। সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। তামিম চলে যাওয়ার সাথে সাথে সুভার মনের ভয় আরো বাড়িয়ে দিয়ে গেল। এতদিন যে ভয়টা নিজের মনের মধ্যে নিয়ে ঘুরছিল, আজকে ঠিক সেটাই হলো। জেনে গেল সুভার বাবা মা সবকিছু। সুভার মা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর সুভার বাবা চুপচাপ যে নিজের মেয়ের পাশে বসে পড়ে আর হাতটা ভালোভাবে দেখতে থাকেন। কতটা কেটে পুড়ে গেছে, প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা। সুভা মাথা নিচু করে বসে রইল। বাবা মার সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকু পাচ্ছে না সে। সুভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞেস করে, কতদিন ধরে তামিম সরকার তোর পেছনে লেগেছে? সুভা মাথা নিচু করেই রাখে। 26শে মার্চের কলেজ প্রোগ্রামের দিন থেকে। সুভার বাবা নিজ হাতে মেয়ের চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা সুভাও বোকা বনে যায়, কারণ সে কখনোই এত ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগী হিসেবেই জেনে আসছে। এতদিন কেন বলিসনি বোকা মেয়ে? নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি? বাবার কথা শুনে সুভা অজরে কান্না শুরু করে দেয়। আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন আব্বু। আমি আমার মেয়েকে চিনি, তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। সুভার মা এসে দাঁড়ায় তাদের সামনে। তামিম সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সুভার মা। এটা কান্নার সময় না সুভার মা, পরে অনেক সময় পাবে কান্নার। তাহলে কি করতে বলছো তুমি? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দেব? সুভার বাবা কিছু বলে না, সোজা উঠে বাইরে বেরিয়ে যায়। আর সুভার মা তার মেয়ের পাশে বসে পড়ে। তুই কি তামিমকে? না, বাসি না মা। সুভার কথা শুনে তার মা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। কিন্তু যার ভয়ে আরশি নগর থেকে শুরু করে পুরো দেশ ভয়ে থাকে, তার হাত থেকে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে। তামিম এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজ অবধি কেউ আওয়াজ তুলেনি। সরকারের ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুব কমই আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তামিম আর তার পঞ্চপাণ্ডব জিপ নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাই, কামটা কি ঠিক হইল? কোন কামের কথা কস সাকিব? ভাই, আপনি হইলেন তামিম সরকার, আপনার ব্যাপারটায় ঝাক্কাস। সোজা পয়েন্টে আয়। মানে ভাই, এত সাদা সিধা ভাবে ভাবি সাপরে বিয়ার জন্য করলেন, একটু অন্যরকম ভাবে কইলে হইতো না? এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের প্রপোজাল দিতে? মন্দ হয় না ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণেই তার মুখের নকশা পরিবর্তন হয়ে যায়। তামিম এবং তার মনোভাব কেউ সহজে বুঝতে পারে না। আর না কারো বোঝার সাধ্য আছে। শিকদার বাড়ি। সুভার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে, আর সুভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। সুভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে। সুভার পাসপোর্টটা কোথায় সুভার মা? আলমারিতে আছে। দাও।
এত রাতে পাসপোর্ট দিয়ে কি করবে তুমি? ভিসার জন্য অ্যাপ্লাই করব। ওকে ওর ফুপির কাছে পাঠিয়ে দিব। শুক্রবারে তামিম সুবাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? সুবার মায়ের কথা শুনে মঈনুদ্দিন শিকদারও কিছুটা টেনশনে পড়ে যান। সত্যি তো, কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবে না উনি। সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হলরুমে চলে যায়। তানভীর সরকার তখন ওই নেতা কর্মীদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত। তামিম হলরুমে পা রাখতেই নেতারা যে যার মুখে তাকায়, আর ভয়ে তাদের ঘাম ছুটতে থাকে। কারণ তামিম আসবে আর খুন খারাপি হবে না, এটা কখনোই সম্ভব নয়। আব্বাজান, জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তা চলে আসে। কি জানি কোন মেয়ের কপাল পড়ল যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। তা বাবাজান মেয়েকে? তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে। আগে বলুন, আপনি খুশি তো? তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন আর মাথায় হাত বুলাতে থাকেন। ছেলের বিয়েতে বাবা খুশি হব না? কবে করতে চান বলেন, আমি নিজে আপনার বরযাত্রা নিয়ে বের হব। তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায়। আব্বাজান, আপনি আমার জীবন। আপনি খুশি হয়েছেন মানে আমার আর কিচ্ছু লাগবে না। তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে, কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যায় সে। তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হন। যাক, অবশেষে তার ছেলেটা খুন খারাপি থেকে বের হলো। তামিম উপরে যেয়ে সোজা সুভাকে কল দেয়, কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না। আজকে সুভা কল ধরাতে তামিম তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না, হয়তো মেয়েটা ঘুমাচ্ছে। এতদিন পর দেখা হলো, তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়লো। পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় সুভা। হাতের টনটন ভাবটিও একটু কমেছে তার। রুমের মধ্যে চুপচাপ বসেছিল সুভা। ঠিক তখনই তার মা ভিতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। সুভা? জি মা। তামিম সরকার গাড়ি পাঠিয়েছে। তামিমের নাম শুনতেই সুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। সুভা অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে। 15 মিনিটের মধ্যে আসো, না হলে আমি আসছি নিতে। তামিমের টেক্সট দেখে সুভার মুখ আরো ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুভা উঠে রেডি হতে থাকে। ঠিক তখনই আরেকটা টেক্সট আসে। হিজাব পরার দরকার নেই, নরমালি আসো। যেই হিজাবের জন্য এত কিছু হলো, আজকে তাকে সেটাই পড়তে বারণ করছে তামিম। সুভা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেডি হতে থাকে, তারপর নিচে নেমে আসে। সুভার মা তখন হলরুমে বসা। সুভাকে নামতে দেখে উনি তার কাছে যায়। সাবধানে যাস। সুভা বাইরে এসে সোজা তামিমের পাঠানো গাড়িতে বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়। আদৌ কি তার এই যন্ত্রণাময় গন্তব্য শেষ হবে কখনো? গাড়ি আজকে পোড়া বাড়ির জায়গায় বিশাল একটা রিসোর্টে যায়। অবশ্য জঙ্গলের ভিতরে যে এমন কোনো কিছু ছিল বা থাকতে পারে সেটা জানা ছিল না সুভার। সে নেমে চারপাশে এক পলকে চোখ ঘুরিয়ে নেয়। সুভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটি মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। সুভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। কোনো মানুষ নেই, আর না আছে তামিম। তাকে এখানেই বা কেন আনলো সেটাও জানে না সে। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল সুভা। কিছুক্ষণ পর সুভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো তেমন কিছু নয়। তাহলে শব্দ কোথায় থেকে আসলো? ঠিক সেই সময়ে সুভা উপরে তাকালো। প্রায় 5-6টা হেলিকপ্টার তার মাথার উপরে গোল করে ঘুরতে লাগলো। সুভা কিছু বুঝে ওঠার আগেই তার উপরে ভারী গোলাপ ফুলের বর্ষণ শুরু হলো, আর বিভিন্ন রং দিয়ে আকাশে 7-8টি ফাইটার প্লেন দিয়ে লেখা হচ্ছে, আমার বউ হবা। ঠিক তখনই একটি কালো চপার সুভার থেকে একটু দূরে দাঁড়ায়, আর তার ভিতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। হাতে তার এক গুচ্ছ গোলাপ। তামিমের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ, বিষয়টি কেমন যেন ভূতুকের। তামিমের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ, বিষয়টি কেমন যেন ভূতের মুখে দোয়া কালামের মতো। তামিম এসে সোজা সুভার সামনে আর তার হাতে গোলাপগুলো দিয়ে দেয়। আমার বউ হবা। সুভা মনে মনে নানা করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার। কি হলো, হ্যাঁ বলো। তামিমের ধমক শুনে সুভা সাথে সাথে মাথা নাড়ায়। জি। গুড। তামিম নিজের পকেট থেকে একটি হীরার আংটি বের করে আর সুভাকে সেটা পরিয়ে দেয়। ঠিক তখনই আবারও আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে,
আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চপাণ্ডবদের আনন্দ উল্লাস ভেসে আসে। তোমাকে একটু জড়িয়ে ধরি, কিছু মনে করো না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে আর আকাশে বাজি ফুটতে থাকে। গোলাপের পাপড়ির বর্ষণও চলতেই থাকে। সে যেন এক রূপকথার কাল্পনিক চিত্র। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয় তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেকদিকে। তামিম সুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিমের সবকিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের এই পাগলামো সুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে সুভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষে ছিল, তাই সুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে রাখে আর আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিমের পঞ্চপাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার নিয়ে ফুল দিতেই থাকে আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। আমিও কাউরে জড়াইয়া ধরা চাই রে। বিদ্যুতের খাম্বারে ধরগা যাইয়া সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলেই হেসে ওঠে। সাকিব বা, তোরে আমি এমন জায়গায় পাঠামু জিন্দিগিতে আর ফেরত আইতে পারবি না। পাট খেতে পাঠাস, লগে একটা সেরিও দিস। শালার লুচ্চা। কথা ফদ্দি ফুল সিটা শালার বাইরা বাইনা হলো আমাকে চামড়া সিটা ফেলাইব। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভাকে জড়িয়ে ধরে থাকে আর ওপর দিকে সুভার অস্বস্তির মাত্রাও বাড়তে থাকে। এক পর্যায়ে সুভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার সুভা নিজ থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল। বোমার মুখে বুলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম সুভার গলার থেকে নিজের মুখ উঠায় আর নিজ হাতে সুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি কথা বলো সুভা, আবার অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম তামিম সুভার ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে না, তোমার জায়গা ভেতরে, বাইরের মানুষেরা কথা বলবে, ঘরের বউ না। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢুক গিলে সুভা আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্যদিকে নেয়। সুভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা। আজ বাদে কাল বউ তো হবাই, এখন থেকে এটাকে অভ্যাস করছি। শিকদার বাড়ি। সুভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়। না জানি এবার কোন ক্ষতি করে তার মেয়ের। সুভার হাতের দিকে তাকালে ভয়ে কলিজা কেঁপে ওঠে সুভার মায়ের। ফুলের মতো মেয়েটার একই দশা হলো আজ। সুভার মার চিন্তার মাঝেই সুভার বাবাও বাড়ি ফিরে আসে। স্বামীকে এই অসময়ে বাড়ি ফিরতে দেখে সুভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি? সুভার বাবা সোফাতে যেয়ে বসে আর এক গ্লাস পানি খেতে চায়। পানি খেয়ে সুভার বাবা ওনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন। আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে সুভার মা। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। সুভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফাতে গা এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। এ কি বলছো? অফিসে ঢুকেই বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছর চাকরি জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। আমার মেয়েটার কি হবে গো? সুভাকে পালাতে হবে। মানে খুব সোজা সুভার মা, আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দিব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবন, এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে সুভাকে বের করতে পারবে তুমি? না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের ঘরণী হয়ে। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যেতে থাকে। ছাদে আস্তে আস্তে সুভা লক্ষ্য করে রিসোর্টের দেওয়ালে দেওয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তামিমের প্রাইভেট রিসর্ট। সরকারের ছেলের পক্ষে নিজের রিসর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। সুভা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুভার চোখ আটকে যায় উপরের দেওয়ালগুলো দেখতে দেখতে। কয়েকটা দেওয়ালে তামিমের সাথে সুভার ছবি টাঙানো। সব ছবিগুলোই তামিম যতবার সুভার কাছে এসেছে ততবার তোলা হয়েছে। তামিম সুভাকে পছন্দ করতো এটা সুভা জানে, কিন্তু সুভার এত এত ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার জানা ছিল না। তামিম সুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হবু বউ, কি বলবা?
বিয়েটা কি? এই শুক্রবারেই হবে। তামিমের কথা শুনে শুভা বুঝে যায় তামিম তাকে এই শুক্রবারই বিয়ে করার জন্য প্রস্তুত। কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কয়দিন পরে করা যায়?